সারাদিনের এই একটি সময় আমার খুবই ভালো লাগে, যখন আমি আর আমার বন্ধু নয়ন দুজনে সব কাজ শেষ করে রাতে একসাথে চা খাই আর আড্ডা দিই। আমি রাজু, পড়াশোনার উদ্দেশ্যে পাশের গ্রাম থেকে এই গাঁয়ে এসেছি। প্রায় 3 মাস হয়ে গেল। সারাদিন পড়াশোনা বহির্ভূত তেমন কারোর সাথে মেলামেশা নেই আমার। তবে আমার একমাত্র বন্ধু নয়নই আমার খুব ভালো বন্ধু, কারণ ছেলেটা সারাদিন আমার মতোই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আর সব কাজ শেষে এই সময় এই দুই বন্ধু মিলে রোজ চায়ের দোকানে বসে কিছু সময় আড্ডা দিই। সব অ্যাসাইনমেন্ট শেষ তোর? হ্যাঁ, গতকাল শেষ করেছি। অ্যাসাইনমেন্ট আগে শেষ না করলে পরীক্ষার সময় খুব চাপে পড়ে যাই। তোর অ্যাসাইনমেন্ট শেষ? না রে, এখনও শেষ করতে পারিনি। কাল তো পরীক্ষা, কালকের ভিতরে শেষ হয়ে যাবে আশা করি। পরীক্ষার প্রিপারেশন কেমন হলো? নিশ্চয়ই এবারও ফাটিয়ে লিখবি। এখন বাড়ি গিয়ে পড়তে বসবো। চল, বেশি সময় এখানে বসা ঠিক হবে না। হ্যাঁ রে, চল আমিও পড়তে বসবো। চারপাশে শীত পড়েছে বেশ ঝাঁকিয়ে। এই কনকনে শীতে বেশি সময় বাইরে না বসে নিরিবিলি হারিকেনের আলোয় বই পড়াই ভালো। চারপাশের পরিবেশও তেমন একটা ভালো ঠেকছে না। চারপাশে কুয়াশা পড়েছে গত দিনের তুলনায় ঢের বেশি। আমার জীবনে পরীক্ষা আর পড়া এই দুটো বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের দিকে নজর দেওয়ার তেমন একটা সুযোগ কখনো হয়নি। আমি আর নয়ন উঠতেই যাব, তখন পাশের বাড়ির হরিহর কাকা হনহনিয়ে তার সাইকেলে করে দোকানের সামনে এসে দাঁড়ালো। হরিহর কাকা বেশ ভালো মানুষ, এখানকার প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি। বেশ শিক্ষিত মানুষ। কি তোমরা এখনো এখানে? শিগগির বাড়ি যাও, বেশি রাত করলে আবার নিশির ডাকের পাল্লায় না পড়ো। নিশির ডাক? সেটা আবার কি কাকা? এতদিন হয়ে গেল গ্রামে এসেছিস, এখনো এটা জানিস না? নিশির ডাক যে খুবই ভয়ানক জিনিস। রাত বিরেতে মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে যায়, তারপরে গুম করে ফেলে। তোর এসবের উপরে আবার বিশ্বাস আছে নাকি? হ্যাঁ, ওহে বাছা, এসব হাসির বিষয় নয়, বুঝলে? গ্রামে গঞ্জে এসে যখন থাকছো তখন এসবের বিশ্বাস তোমাকে করতেই হবে, নচেত বিপদে পড়। আমাকে ওসব মূর্খ মানুষদের মতো ভাববেন না কিন্তু হরি কাকা। এসব কুসংস্কার বিশ্বাস করার সময় কই? হ্যাঁ, আর আপনি না এখানকার হেডমাস্টার, আপনিও এসব বিশ্বাস করেন? না বিশ্বাস করে আর উপায় কি? এই গায়ে যখন থাকি তখন এই গায়ের কিছু বিষয় তো আমাকে বিশ্বাস করতেই হবে। কিছুদিন আগেই ময়নার বড় ভাই লাবাত্তা হয়ে গেল মাঝরাত্রিরে। ওপাশটা আর বাঁশঝাড়ের জঙ্গলটা বেশ ভালো নয়, বুঝলে? হরিহর কাকার কথায় আমি হেসে ফেলি। হ্যাঁ, আজকালও আবার এসব হয় নাকি? তবে প্রত্যেক গ্রামে 2-4টে কুসংস্কার কাহিনী অবশ্যই থাকে। এসব দিয়ে বাচ্চা ভোলানো ভৌতিক গল্প হয়। তবে এই আধুনিক যুগে এসেও যদি এসব অমান্য করতে হয়। তবে হরিহর কাকাও দেখছি এসবে বিশ্বাস করেন। পরশু পরীক্ষা, তাই আমি আর নয়ন সেখান থেকে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে যেতে দূরে ওই বাঁশঝাড় জঙ্গল রোজই চোখে দেখি। অন্ধকারে ঘন কালো হয়ে থাকে জায়গাটা, কখনো সেদিকে যাওয়া হয়ে ওঠেনি। আজও নয়ন আর আমি যাওয়ার পথে দূরে ওই বাঁশঝাড় জঙ্গল দেখছিলাম। এমন সময় নয়ন বলল, ওই দেখ রাজু, ওটাই বাঁশঝাড় জঙ্গল। ওটার কথাই বলছিল হরি কাকা। ভুলেও সেখানে যাস না কিন্তু। কেন? গেলে কি হবে? শুনেছি ওখান থেকে নাকি নিশি ডাকিনি বের হয়। সে একবার কারো দিকে নজর দিলে তাকে বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে যায়। বলি, এত পড়াশোনা করে তোর লাভটা কি হচ্ছে বল, যদি এখন এসব কুসংস্কারেই বিশ্বাস করিস? কুসংস্কার না রে, ওদিকে আমরা দিনের বেলাতেও যেতে ভয় পাই। শুনেছি নিশি ডাকিনি খুবই ভয়ানক দেখতে, যে একবার দেখে সে নাকি ভয়ে পাঁতো রয়ে যায়। তাই নাকি? তবে আমি আজ নিশি ডাকিনিকে দেখে তোকে জানাচ্ছি যে কেমন দেখতে, ঠিক আছে? মানে কি বলছিস কি তুই? মানে আমি এখন ওই বাঁশঝাড়ের কাছে গিয়ে ওই নিশি ডাকিনিকে ডেকে আসবো, তারপর প্রমাণ হয়ে যাবে এসব সত্য নাকি কুসংস্কার। পাগল হয়ে গেছিস তুই, খবরদার ওখানে যাস না। তো সেই নিশি ডাকিনিকে আজকে সামনে থেকে দেখেই ছাড়বো। রাজু, যাস না বলছি, যাস না ওদিকে।
নয়নের কোনো কথা না শুনে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। চারপাশে বাঁশের ঘন জঙ্গল, জায়গায় জায়গায় অন্ধকার বাঁশের স্তূপ। দেখে মনে হচ্ছে প্রত্যেকটা বাঁশঝাড় যেন মাথাচাড়া দিয়ে বিশাল দেহী কোনো মানুষে রূপান্তরিত হয়ে আছে। এসব কুসংস্কারে বিশ্বাসী নই আমি, তাই আজ সবাইকে এসব ভেঙে দিয়ে দেখিয়ে দিব এই সবই কুসংস্কার। বাঁশঝাড়ের ভিতর থেকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে, খুব সম্ভবত কোনো জায়গায় আগুন লাগলে যেমন গন্ধ হয় তেমন, তবে কোথাও কোনো আগুনের ছিটাফোঁটা নেই। কিছুটা বিস্ময়ের সহিত সামনে এগিয়ে বাঁশঝাড়ের মধ্যবর্তী স্থানে দাঁড়ালাম। কোথাও কারোর দেখা পাচ্ছি না। খানিকটা জোরেই চিৎকার করে বললাম, নিশি ডাকিনি, কোথায় তুমি? সামনে এসো, সামনে এসো। কি হলো, সামনে এসো বলছি। আমার আওয়াজেই যেন চারপাশটা কম্পিত হলো। কোথাও কোনো জনমানবের চিহ্ন পেলাম না। তাতে স্পষ্ট এখানে কোনো নিশি ডাকিনি অথবা এমন কোনো বস্তুর কোনো উপস্থিতি নেই। আশ্বস্ত হয়ে ফিরে আসতে গেলাম নয়নের কাছে। খানিকটা বীরত্বের চেহারা দেখিয়ে যখন ফিরছিলাম, নয়নকে দেখে বেশ ভীত মনে হলো। আমি নয়নের কাছে গিয়ে বললাম, কিরে, কোথায় তোর ডাকিনি? কাউকেই তো দেখলাম না। তুই যা করলি এরপর এর মজা তুই পাবি। শিগগিরই বাড়ি চল। আর শোন, মাঝরাতে কেউ যদি ডাকে খবরদার বেরোবি না। বিশেষ করে একবার ডাকলে কখনোই না, 3বারের বেশি ডাকলে তখন বেরোবি। আরে বোকার তল, তুই এখনো এসব বিশ্বাস করছিস? তোকে যা বললাম তাই করিস। বিপদ ডেকে আনিস না নিজের ঘরে। এবার সাবধানে থাকিস, যা। বাড়ি এসে বই খুলে এক মনে পড়তে লাগলাম। বই পড়া শুরু করলে অন্যদিকে খেয়াল করার সময়ও পাই না আমি। তার উপর আগামীকাল সকালে পরীক্ষা, অন্য কোথাও মনোযোগ দেওয়ার সময় একেবারেই নেই। এক মনে যখন আমি পড়ছিলাম, হুট করে বাইরে থেকে কিসের যেন একটা শব্দ এলো। খুব সম্ভবত কেউ দৌড়ে বেড়াচ্ছে আমার বাড়ির চারপাশ দিয়ে। খুব সম্ভবত কোনো কুকুর কিংবা শিয়ালের আওয়াজ নয়, কারণ কুকুর 4 পায়ের প্রাণী। যা আওয়াজ শুনছি তাতে মনে হচ্ছে 2 পায়ের কোনো মানুষ। এত রাতে কোনো মানুষ কেন আমার ঘরের চারপাশে দৌড়াবে? প্রথমে মনের ভুল ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে আওয়াজটা আরও তীব্র হলো। বারবার পড়ায় ব্যাঘাত ঘটছে, তাই সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে দেখব কেউ দৌড়াচ্ছে কিনা। যেমন ভাবা তেমন কাজ। আমি উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে উকি মারতে গেলাম। দেখলাম ভিতরে হালকা আলো ফুটেছে। শীতকাল, তাই বেশ কুয়াশাও চারপাশে। ঘন কুয়াশায় ঠাউর করতে পারলাম না সকাল কতটা হলো, কিন্তু এত সময় কাকে যেন দৌড়াতে শুনলাম। খুঁজে পাচ্ছি না তো তাকে। মনের ভুল ভেবে আমি ঘরে এসে পড়তে বসলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ভোর 5টা বাজে। সকাল 8টায় আমার পরীক্ষা শুরু। পড়ার জন্য বেশি সময় পাওয়া যাবে না আর। যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় পড়ার জন্য মনোযোগ দিয়ে পড়তে যাব, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। হকচকিয়ে উঠে গেলাম আমি। এত ভোরে কে আসবে আমার বাড়িতে? আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দেখে মনে হলো বেশ আতঙ্কিত হয়ে আছে। আমি মেয়েটাকে দেখে খানিকটা বিভ্রান্ত হলাম। এত সকালে আমার বাড়িতে একটা মেয়ে? আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই মেয়েটা বলল, বাঁচান, আমার বাবাকে বাঁচান। আপনার বাবাকে বাঁচাবো মানে? কি হয়েছে তার? আর আপনি কে? আমি সৌদামণি, আমার বাবাকে ধরে নিয়ে গেছে। গাড়ি ভাড়া দিতে না পারায় আমার বাবাকে ধরে রেখেছে। বাঁচান আমার বাবাকে। বাবার টাকার ব্যাগটা রাস্তায় চুরি হয়ে গেছে, তাই টাকা দিতে পারছে না। আমরা এই গায়েই আসছিলাম, গাড়িতে করে। কত টাকা চেয়েছে গাড়ি ভাড়া? 100 টাকা। আচ্ছা বেশ, চলুন আমি দিয়ে দিচ্ছি টাকাটা।
কিছুক্ষণ পরেই পরীক্ষা, তাই আমি আরেকবার পুরো প্রস্তুতি নিয়েই বেরিয়ে পড়লাম। মেয়েটাকে টাকা দিয়ে সাহায্য করে একবার পরীক্ষা দিতে চলে যাব এই ভেবে মেয়েটা সামনে হেঁটে চলেছেন আর আমি তার পিছনে হাঁটছি। ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু। শীতকাল হলো, চারপাশে গুমট বেঁধে রয়েছে। আলো আধারের এক হাতছানিতে হেঁটে চলেছি আমরা দুজন। আমি হাঁটতে হাঁটতে কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ চারপাশে তাকিয়ে দেখলাম আমি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে হাঁটছি। আমরা এখানে এলাম কি করে? আমাদের রাস্তা তো অন্যদিকে, জঙ্গলের দিকে যাচ্ছে কেন এটা? শুনতে পাচ্ছেন? এই যে সৌদামিনী, শুনতে পাচ্ছেন আপনি? আমি মেয়েটাকে ডেকেই চলেছি, কিন্তু তার কোনো পাত্তাই নেই, পিছনেও ঘুরে তাকাচ্ছে না। মেয়েটা কানে কম শোনে এমনটা তো মনে হয়নি, তবে ভীষণ অদ্ভুত লাগছে মেয়েটাকে। আমি কিছুটা জোরে হেঁটে মেয়েটার কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। মেয়েটার কাঁধে হাত রেখে আমার সারা শরীরে ভয়ের শিহরণ লাগতে শুরু করলো। মেয়েটার শরীর ছিল অসম্ভব ঠান্ডা, যেন কোনো মৃত শরীরকে অনেকদিন ফেলে রাখলে যেমন ঠান্ডা হয় তেমন। এরপর আমি যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম এই যে কোনো সাধারণ মানুষ নয়, গলা কাটা, চোখ টেকরে যেন সাদা অংশ বেরিয়ে আসছে, জায়গায় জায়গায় জমাট বাঁধা রক্তের চিহ্ন, কিন্তু ঠিক যেন বহু বছর পুরনো কোনো আঘাতের মৃত লাশ। শরীরের রক্তগুলো কালচে বর্ণ ধারণ করেছে। আমার দিকে তাকিয়ে এক রক্তশূন্য ভয়ানক হাসিতে মেতে উঠল সে। কে তুমি? আমি কে? আমায় ডেকে বলছিস আমি কে? কেন ডেকেছিলি তখন আমায়? আমি তো তখন থেকেই তোর পেছনে লেগেছি। নিশি ডাকিনি। ওর কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না যে আমি চরম বিপদে পড়েছি। নায়নের কথা আমার শোনা উচিত ছিল। আমি কখনো এসবে বিশ্বাস করিনি, তাই এই মহাবিপদে বললাম। আমি আর কোনো কিছু চিন্তা করার সময় পেলাম না। সৌদামিনী তার এক হাতে আমাকে শূন্য তুলে ধরল। আমার গলার নলি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাসও দিতে কষ্ট হচ্ছে। ছেড়ে দাও, ছাড়বো না, আমি তোর পেছন ছাড়বো না। তুই যেখানেই থাকিস আমি তোকে ঠিকই নিয়ে যাব। শূন্য তুলে ছুঁড়ে ফেলে দিল সে আমায়। আমি মাটিতে পড়ে আওয়াজ করার সাহস পেলাম না। কোনো মতে উঠে দৌড়াতে শুরু করলাম। পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, কিন্তু সেইভাবেই দৌড়াতে লাগলাম আমি। পিছন থেকে সৌদামিনীর চিৎকার ভেসে আসলো কানে। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ চলন্ত কিছুর সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম। খেয়াল করলাম সামনে হরিহর কাকা দাঁড়িয়ে আছে তার সাইকেল নিয়ে। আমায় দেখে হতভম্ব হয়ে তাকে রইল। আমি হরিহর কাকাকে দেখে চিৎকার করে বললাম, বাঁচান, আমাকে বাঁচান কাকা। তুমি এত রাতে এখানে কোত্থেকে দৌড়ে এলে? কি হচ্ছে এসব? আমি তো মাছের আড়তে যাচ্ছিলাম। কোথায় এত রাত? সকাল তো হয়ে গেছে। বলি, পাগল হলে নাকি? চারপাশে তাকিয়ে দেখো, এখনো সকাল হতে ঢের দেরি, তবে রাত 3টে বাজে। কি? কিন্তু সকালবেলায় তো আমি বেরোলাম। হরিহর কাকার কথা মতো চারপাশে তাকিয়ে দেখলাম সত্যি এখন অন্ধকার চারপাশে। হাত ঘড়িটার দিকে নজর পড়তেই দেখলাম রাত 3টা বাজে। আমি যেন আকাশ থেকে পড়লাম। এরপর হরিহর কাকাকে সব খুলে বলার পর সবটা বুঝে আমায় বাড়ি নিয়ে গেল। এরপর বহুবার সেই ডাকিনি রাত বিরেতে আমাকে বাইরে বের করানোর চেষ্টা করে। জানি না এই বিপদ কবে কাটবে।